হচ্ছে লামাফেরা ক্লাস। লামাফেরা ক্লাসের এটা হলো প্রথম ডিগ্রি। এটাকে বলা হয় লামাফেরা মাস্টার হিলার। লামাফেরা মাস্টার হিলার ক্লাসটি আমরা কেন করব এবং লামাফেরা জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা সম্বন্ধে প্রথমে আমরা জানবো। তো লামাফেরা এক ধরনের আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি বা চিকিৎসা। এটা একটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি, কোনো মেডিকেল বা প্রথাগত চিকিৎসা পদ্ধতি এটা নয়। এই পদ্ধতিটার উদ্গম স্থান হলো লামাদের মধ্যে থেকে। যারা বৌদ্ধ লামা আছে তারা এই পদ্ধতিটা এরকম অনেক গোপনীয় আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি ব্যবহার করে থাকেন। তো প্রথমে বুঝতে হবে, যারা খুবই প্র্যাকটিক্যাল নলেজ রাখেন এবং সায়েন্টিফিক অ্যাসপেক্ট থেকে জিনিসটাকে বুঝতে চায়, তাদের জন্য আমি বোঝানোর চেষ্টা করছি যে লামাফের অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। আমাদের শরীর, এটা হলো আমাদের রক্ত মাংসের শরীর। এই শরীরটাকে সবাই চেনে। এই শরীরটার উপরেই যাবতীয় ট্রিটমেন্ট হয়। এই শরীরটাকে নিয়ে আমরা আয়নার সামনে দেখি প্রতিবিম্ব, এই শরীরটাকেই সাজাই গোছাই সবকিছু করি। কিন্তু এই শরীরটাকে চালায় একটা অদৃশ্য শরীর। অদৃশ্য শরীর বলতে আমাদের শরীর থেকে কিছু তরঙ্গ তৈরি হয়, যেটা আমাদের শরীরের চারপাশে একটা অদৃশ্য শরীরের নির্মাণ করে। বিজ্ঞানের ভাষায় বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তির একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে বা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র থাকে। এবারে মানুষ হলো একটা কমপ্লেক্স প্রাণী। কমপ্লেক্স মানে হলো জটিল, মানে তার সুখ, দুঃখ, ভালোবাসা, ক্রোধ, লজ্জা, হিংসা নামক হাজার হাজার ধরনের তার মানসিক চরিত্র আছে। একটা বাঘ খুব জোর হলে রেগে যেতে পারে, অথবা শান্ত হতে পারে, অথবা খিদে পেলে সে হিংস্র হয়ে যায়। 3-4 রকমের তার ইমোশন হতে পারে। সেটা তার প্রকৃতি দ্বারা প্রচলিত। যদি তার খিদে না পায় তাহলে কিন্তু সে নাও স্বীকার করতে পারে। যদি তাকে কেউ না খোঁচায় সে নাও রেগে যেতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা নয়। মানুষের দেখা যাচ্ছে পাশের বাড়ির প্রতিবেশী একটা নতুন কালার টিভি কিনে নিয়ে চলে এলো আর তার ঈর্ষা বেড়ে গেল। বোঝা গেল? তার মানে মানুষ হলো অত্যন্ত একটা কমপ্লেক্স প্রাণী। সেজন্য মানুষের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাও অত্যন্ত বেশি জটিল বাকি জীবজগতের থেকে। বাকি জীবজগতের প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের ইলেকট্রোম্যাগনেটিক বডি, কিন্তু মানুষের প্রকৃতি প্লাস স্ব ইচ্ছায় এবং স্বনিয়োজিতভাবে সেটা পরিবর্তন হয়। এবারে কিছু নেচার আছে যেটা আমাদের স্বাচ্ছন্দ্যকর মনে হয়। যেমন নেচারের মধ্যে কি রকম না, শরীর সুস্থকর, মন শান্তিতে আছে, টাকা পয়সা ঠিকঠাক আসছে, রোজগার ঠিকঠাক চলছে, ক্লায়েন্ট আসছে, ব্যবসাপাতি মামলা মোকদ্দমায় সবেতেই আমি এগোচ্ছি, সবকিছু। তার মানে বলতে হবে সেই ব্যক্তির ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পজিটিভ শক্তির বা পজিটিভ ফ্রিকোয়েন্সির ভাইব্রেশনটা বেশি অধিকার করে রয়েছে। তখন তার কি উচিত? তার উচিত এই অধিকারটা যেন তার থাকে পজিটিভ এনার্জি, সেজন্য সেটাকে মেনটেন করা। যেমন ক্লাসে যদি কেউ প্রথম স্থান অধিকার করে, পরের বছরেও তার প্রথম স্থানটা অধিকার করা একটা ভেতরে একটা জেদ এসে যায়, কারণ না করতে পারলে নাক কাটে যাবে। তেমনই যার জীবন ভালো চলছে সে চাইবে তার রেলগাড়ি সদাই এরকম গতিবেগে চলুক, আরো স্পিড বাড়াক, তথা রেল থেকে বাইরে না নেমে যাক। সেই রকমই যাদের নেগেটিভ চলছে, যেমন রিলেশনশিপে ঝামেলা চলছে, কারো হয়তো শরীর স্বাস্থ্যে ঝামেলা চলছে, কারো অর্থনৈতিক জীবনে ঝামেলা চলছে, বা কারো বিভিন্ন রকমের ঝামেলা চলছে, তাহলে বুঝতে হবে তার শরীরের চারপাশে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে বা তড়িৎ চৌম্বকীয় যে ক্ষেত্রটা আছে, তার মধ্যে কিছু এমন তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র এসে গেছে যেটা সুস্থ জীবনের পক্ষে সমীচীন নয়। সবসময় আমরা চিকিৎসা করি এই আটার বস্তা মানে এই শরীরটার, ঠিক আছে, কিছু হলো না হলো চিকিৎসা করি। কিন্তু অনেক হাজার খোঁচা দিয়েও এই শরীরটা ঠিক করলেও, রিপোর্ট ঠিকঠাক এসে গেলেও দেখা যাচ্ছে যে জীবন ঠিকঠাক চলছে না। তার মানে বুঝতে হবে আমাদের সূচনা হয় সবসময় অদৃশ্য জগৎ থেকে দৃশ্যমান জগতের পথে। তার মানে আমরা আগে অদৃশ্য প্রাণী, তারপরে আমরা দৃশ্যমান প্রাণী। কারণ আমাদের অদৃশ্য জগতের প্রভাব সব থেকে বেশি পড়ে, তারপর সেটা দৃশ্যমান জগতে এসে প্রতিফলিত হয়। এবারে আমাদের যখন জীবনে কোনো প্রবলেম আসে, সেটা আমাদের অরার মধ্যে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি হিসেবে জমা থাকে। এই যেমন আমরা এখানে অনেকেই আছেন, কারোর নাম স্পেসিফিক করে বলবো না, কিন্তু কেউ কেউ আছেন যার দেখা যাচ্ছে যে কারো সন্তানের নিয়ে ঝামেলা আছে, কারো ব্যক্তিগত মানসিক সাইকোলজি নিয়ে ঝামেলা আছে। তার মানে বুঝতে হবে তার অরার মধ্যে এমন কিছু ফ্রিকোয়েন্সি এসে চেপে বসে গেছে এবং এমন কিছু ফ্রিকোয়েন্সির বাসা বেঁধে গেছে, যেই বাসা বেঁধে যাওয়াটার জন্য সে কিন্তু একটা লেভেলের পর জীবনে গতি পাচ্ছে না। এবার সে কিভাবে চিকিৎসা করবে? কার কাছে যাবে? কি পদ্ধতি? জগতে হাজার পদ্ধতি আছে। কেউ স্টোন পড়ছে, কেউ টোটকা করছে, কেউ বিভিন্ন রকম মেডিটেশন করছে, কেউ মন্ত্র জাপন করছে, কেউ রেইকি করছে, কেউ লামাফেরা করছে। এই নিয়ে জগতে হাজার হাজার সার্থক প্রয়াস আছে, মানুষ চেষ্টা করে। কিন্তু মানুষের শুরু করা উচিত
সবসময় সাধনা দিয়ে, কারণ লাস্টে তাকে সাধনাতেই যেতে হবে। সেজন্য শুরুতেই যদি সে সাধনা শুরু করে, তাহলে সে সমস্যা থেকে বেরোনোর প্রথমেই মার্গটা তার প্রশস্ত হয়ে যায়। সাধনা শুরু হয় যখন ব্যক্তিটা নিজের দুঃখের দায়িত্ব নিজে নিয়ে নেয় এবং নিজে সেটা চিকিৎসা করার চেষ্টা করে। আমরা সবসময় রোগ হলে আমরা যাই ডাক্তারের কাছে, কিন্তু প্রত্যেকের জীবনে দেখুন, যদি আপনি ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশে চলে যান, ওখানে ডাক্তারের ভূমিকা খুব কম। কারণ ওখানকার মানুষ খুব বেশি ফিটনেস কনসাস এবং তারা যোগা, বিভিন্ন রকম জিমন্যাস্টিক, শরীরচর্চার মাধ্যমে ডাক্তারের কাছে যেতে হবে সেই সম্ভাবনাটাই শেষ করে দেয়। তার মানে তারা যে একটা জিনিস সাধনা করছে, সাধছে, সেজন্য তারা নিজেই নিজের কিন্তু অনেক অসুবিধাকে প্রতিহত করতে পারছে। কিন্তু ভারতবর্ষে অনেক কুঁড়ে মানুষের বাস। এরা চায় একটা হাতে কিছু পরে নেব, গলায় কিছু ঝুলিয়ে নেবো, কানে কিছু বসিয়ে নেবো, আর তার জীবন একদম রিল্যাক্স হয়ে যাবে। তার জন্য সে লাখাধিক টাকা খরচা করতেও রাজি আছে, নিজের কিডনি বেঁচে হলেও। কিন্তু যখন এই সাধনার ব্যাপার চলে আসে, তখন মানুষের মাথায় আসে যে এটা আমি শিখে পারবো তো, আমার তো ভয় লাগছে। আরে ভাই, তুমি যখন শরীরে কোনো একটা জিনিসকে ইমপ্লান্ট করছো বাইরের জগৎ থেকে, কোনো রত্ন বলি, কোনো তাবিজ কবজ মাদুলি যাই বলি না কেন, বা কোনো মন্ত্র উচ্চারণ করছো, সেটাও তো একটা ইমপ্লিমেন্টেশন, তারও তো একটা প্রভাব হবে, সেটাও তো সহ্য না হতে পারে। কিন্তু লামাফেরা এমন একটা টেকনিক যেটা গৌতম বুদ্ধের উপস্থিতিকে, মানে নৈসর্গিক উপস্থিতিকে সাক্ষী করে করা হয়। গৌতম বুদ্ধ সশরীরে নেই, কিন্তু তার বাণী এবং তার চিন্তা ভাবনা এই জগতের বহু মানুষকে প্রভাবিত করে। এবং আমাদের যে আকাশ তত্ত্ব আছে তার মধ্যে ওনার যে শক্তির, যে চিন্তার, যে মানসিক তরঙ্গ এখনো বিদ্যমান। উনি জীবৎকালে দেখতে পারবেন যে ওনার সামনে এসে অঙ্গুলিমালের মতো একটা বড় ডাকাতও তার অস্ত্র থেকে নিরস্ত হয়ে গিয়েছিল, অস্ত্র ফেলে দিয়েছিল, এবং উনি অনেক যুদ্ধের সমাধান করেছিলেন। কেন? না, কারণ ওনার চেতনার মধ্যে সেই শক্তিটা ছিল। এবং উনি যখন সিদ্ধি লাভ করেন, সেই সময় সমস্ত জগতের সব থেকে বড় রাক্ষস তথা মায়াবী শক্তি, যাকে মারা বলা হয়, মারা, উনি বুদ্ধদেবকে স্বয়ং বাধা দিতে এসেছিলেন। এবং ওনার কেউ উনি বিচ্ছেদ করে, ওনাকে অতিক্রম করে উনি চলে গিয়েছিলেন, যখন মারাও কিন্তু বুদ্ধদেবকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন। তো এইরকম একজন পরাক্রমশালী শক্তির যে অধিপতি, তার যদি শক্তি তরঙ্গের সঙ্গে আমরা যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে এই মায়ার জগতে যত বড়ই সমস্যা থাকুক না কেন, আমরা অতিক্রম করে ফেলবো বলছি না, আমরা একটা চেষ্টা তো করতে পারি। আর চেষ্টাটা একটা সার্থক চেষ্টা হবে, কারণ যিনি এই শক্তিটার প্রচালক, তিনি খুবই সাত্ত্বিক মানুষ এবং প্রতিহিংসাহীন মানুষ। কোনো ভুল হলে লামাফেরায় কোনো অসুবিধা হয় না কারণ, কোনো লামাফেরায় ভুল হলে কোনো অসুবিধা হয় না, কারণ এখানে পরম দয়ালু কৃপালু বুদ্ধদেব সাক্ষী। এবার ব্যাপারটা আসছে যে লামাফেরা কে শিখতে পারে? যে কোনো ধর্মের ব্যক্তি শিখতে পারে, খালি মানসিকভাবে প্রতিবন্ধী বা গোঁড়া না হলেই হলো। কারণ আমরা যদি অন্য ধর্মের মানুষ একটা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে, ভগবান না করুক যদি কারো এই রোগটা হয়, তাহলে কি সে বলবে যে আমাদের ধর্মের ব্যক্তিরা যতক্ষণ না ওষুধ আবিষ্কার করবে আমি খাবো না? না, সে হাতের ফোনটা বলবে যে যতক্ষণ না আমাদের ধর্মের ব্যক্তিরা ফোন আবিষ্কার করবে নতুন করে, ততদিন ফোন ব্যবহার করব না। বোঝা গেল? লামাফেরা হলো কোনো ধর্মের সম্পত্তি অবশ্যই, সঙ্গে মানবতার সম্পত্তি। যখন আপনি এটাকে ব্যবহার করবেন, লামাফেরা কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করুন। লামাফেরা, রেকি, এই যে সিম্বলগুলো আমরা ব্যবহার করি, এটার কাজ করার একটা বিশেষ পদ্ধতি আছে। প্রথমত, আমরা দেখবেন স্কুল লাইফে জ্যামিতি করি, জ্যামিতি কম বেশি সবাই সম্পাদ্য উপপাদ্য শিখে এসছেন, জ্যামিতি, জিওমেট্রি পার্ট। তো সেখানে ত্রিভুজ আঁকতে হয়, চতুর্ভুজ আঁকতে হয়। এই যে আঁকাগুলো আছে, এই আঁকাগুলোর মধ্যে কিন্তু নিজস্ব প্রাণ আছে। একটা ত্রিভুজ এঁকে দেবেন কোথাও, সেখানে আপনি যদি পেন্ডুলাম দিয়ে ডাউজিং করেন, সঙ্গে সঙ্গে দেখবেন পেন্ডুলামটা ওই ত্রিভুজ আঁকার পর থেকে একটা ভিন্ন রকম রিয়াক্ট করছে সেখানে। কিন্তু যখন ওখানে ত্রিভুজ আঁকা নেই, তখন যদি আপনি পেন্ডুলাম ধরেন, ওখানে কিন্তু অন্যরকম সে রিয়াক্ট করবে। তার মানে যখনই একটা ত্রিভুজ সৃষ্টি হলো, পেন্ডুলামের বৈশিষ্ট্য ওই এনার্জিটার আলাদা দেখাচ্ছে। তার মানে বুঝতে হবে সৃষ্টিতে আপনি যা কিছু সৃষ্টি করছেন তার কিছু না কিছু অস্তিত্বে ফ্রিকোয়েন্সি আছে। এবারে আমরা যদি মানে এই আঁকাগুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে পারি, সেটা থেকে কিন্তু ভীষণ রকম শক্তিশালী ফ্রিকোয়েন্সি বেরোতে পারে। নেগেটিভিটি বা দুঃখ কি? নেগেটিভিটি বা দুঃখ হলো এক ধরনের, বলতে পারেন মাকড়সার জাল দেখেছেন? মাকড়সার জালের মতো কিছু আকৃতি, জ্যামিতীয় এক আকৃতি। ধরুন একটা স্টুডেন্টকে মাকড়সার জাল বা ঝুল আঁকতে বলা হয়েছে, সে যেভাবে আঁকবে, দুঃখ কিন্তু জ্যামিতিক ভাবে ওই রকমই দেখতে হয়, ছেঁড়া ছেঁড়া টাইপের, ফুটো ফুটো টাইপের, জাল জাল টাইপের একটা এনার্জি হয়। ওটা কিচ্ছু না, ওটা জাস্ট এসে আমাদের উপর বসে যায়, সেজন্য আমরা দুঃখ ফিল করি।
আমাদের যে শরীরের চারপাশে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, এইরকম জালের মতো জিনিস এসে বসে যায়, ফলে আমরা দুঃখ ফিল করি। আমাদের হাজার কাউন্সেলিং করা হয়, কাউন্সেলিং যখন করা হয় সেই বক্তা নিজের শরীরের শক্তি এবং বাচন শৈলী দিয়ে সে আপনার শরীরের ওই জালগুলোকে কিছু হাঁটিয়ে দেয়, কিন্তু জালগুলো পুরোপুরি যায় না। জালগুলো হয়তো ম্যাক্সিমাম বেরিয়ে গেল, কিন্তু কিছুটা রয়ে গেল, আবার কিন্তু সেখান থেকে বেড়ে গেল। তো বললো যে আমি কাউন্সিলিং এর পর 1 সপ্তাহ ভালো ছিলাম, হঠাৎ করে কি হলো, আবার জানি না আগের মতো হয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যা এই জন্য হয়। তো আপনার উচিত ওই জালগুলোকে নিয়ন্ত্রণ করা এবং জালগুলোকে সম্পূর্ণ বহিষ্কার করা জীবন থেকে। যদি কারো আর্থিক সমস্যা হচ্ছে, তো তার ক্ষেত্রেও বুঝতে হবে যে তার ওই আর্থিক সমস্যা মানে আর্থিক প্রাচুর্য আসবে যে শক্তি তরঙ্গের মাধ্যমে, সেখানে এরকম কিছু জালের মতো বা নেগেটিভ এনার্জি কিছু চাদর পড়ে গেছে। তো আমরা লামাফেরায় যে সিম্বল গুলো ব্যবহার করবো অ্যাকচুয়ালি, এগুলো খুব গোপনীয় সিম্বল। এগুলো কোনোদিনও আপনি নিজের থেকে ব্যক্তিগতভাবে আপনার পরিবারের ভাই বোন, মেয়ে ছেলে যে কেউ, কাউকে দেখাবেন না। যদি আপনি দেখাচ্ছেন তার মানে আপনি আপনার সিদ্ধি নষ্ট করবেন। আর এই সিদ্ধি নষ্ট জীবনে একবারই হয়, আর সিদ্ধি প্রাপ্তি একবারই হয়। ঠিক আছে? কোনোদিনও আপনার দেওয়া যে সিম্বল, আপনি হাজারো ইউটিউবে থাক, কেউ অন্য কেউ দেখাচ্ছে বা এ দেখাচ্ছে, কোনো সিম্বলের নাম আপনার যত কাছেরই মানুষ হোক তার কাছে না উচ্চারণ করবেন, না তাকে এঁকে দেখাবেন, না বই খুলে তাকে দেখাবেন, কারণ এটা আপনার ব্যক্তিগত সিম্বল। আর এটার উপর আপনি সিদ্ধি লাভ করছেন। আর সিদ্ধি যত গোপনীয় হবে তত বেশি তার শক্তি বাড়বে। আর যত বেশি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই দেখে নিয়েছে হ্যাঁ এটা হলো লাফেরার সিম্বল, তত আপনার সিদ্ধির শক্তি কমবে। তখন আপনি বলবেন করছি বটে, ঠিক কাজ হচ্ছে না। আর এর কোনো রেমেডি আর তখন হবে না, কারণ প্রথমেই ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় যে লামাফেরার সিম্বল হলো অত্যন্ত গোপনীয়। ঠিক আছে? তো লামাফেরার সিম্বল যখনই আপনি কারোর উপর প্রয়োগ করবেন, এই সিম্বল গুলো এমনই ভাবে ডিজাইন করা, এই এনার্জি গুলোকে একটা জায়গা থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। মেন্টাল লেভেল থেকে ছত্রভঙ্গ করা হয়, অর্ডার লেভেল থেকে এবং শারীরিক লেভেল থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় নেগেটিভ এনার্জি গুলোকে। করে সেগুলোকে কালেক্ট করা হয়, করে সেগুলোকে ইউনিভার্সের ভায়োলেট ফায়ার বলে যে অংশটি আছে সেইখানে পাঠিয়ে দেওয়া হয়। এবার ভায়োলেট ফায়ার জিনিসটা কি? ভায়োলেট ফায়ার হলো আমাদের বিশ্বজগতের মধ্যে সেই অদৃশ্য জায়গাটা যেখানে সমস্ত ব্যবহৃত নেগেটিভ শক্তি আবার পজিটিভ হয়ে রিসাইকেল হয়ে ফিরে আসে। দেখবেন আবর্জনা যেখানে স্তূপ আছে, অনেক লোক সেখান থেকে জিনিস কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা কি করবে, ওগুলোকে রিফর্মার বা যেখানে সংশোধনাগার বা গবেষণাগার বা যেটাই বলা হয় রিফাইনারিতে পাঠাবে। সেটা আবার পুনরায় ব্যবহার করার মতো জিনিসে পরিণত হয়ে আবার বাজারে ফিরে আসে। যেমন পুরানো কাগজপত্র, খবরের কাগজ ইত্যাদিগুলোকে যা করা হয়। তো লামা ফেরার একটাই কাজ, লামা ফেরার কাজ হলো আপনার শরীরের উপর যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপর যে যে এই মাকড়সার জাল বা নেগেটিভ ঝুলের মতো যে ধাব্বাগুলো পড়ে গেছে বা দাগগুলো বা কলঙ্কগুলো চলে এসছে, যার জন্য আপনি মানসিকভাবে ডিপ্রেশন ফিল করছেন, শারীরিকভাবে ব্যথা যন্ত্রণা, কোনো প্রবল রোগ ফেস করছেন। এবারে যখন আপনি সাংসারিকভাবে বিপর্যস্ত, আর্থিকভাবে বিপর্যস্ত বা পেশাগতভাবে বিপর্যস্ত, তখন লামাফেরা আপনাকে রাস্তা দেখাবে যে আপনি কি করে এই জ্যামিতীয় প্যাটার্ন গুলোকে বের করে সেইগুলো দ্বারা আপনি এই এনার্জি গুলোকে ছত্রভঙ্গ করে দিতে পারেন। এটাই হলো লামাফেরার মূল উদ্দেশ্য। এর ফলে কি হয়, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে লামাফেরা করলে কি রোগ সারে, লামাফেরা করলে কি মানসিক রোগ সেরে যায়, শরীরের রোগ সেরে যায়, আচ্ছা বিজনেস ভালো হয়, টাকা পয়সা আসবে, আপনার উত্তর হওয়া উচিত, এত কিছু বোঝাতে লাগবে তার আগে, নাহলে ক্লায়েন্ট চলে যায় বাড়ি। আপনার উত্তর হওয়া উচিত এটার সঙ্গে লামাফেরার কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের সঙ্গে সম্পর্ক, কেন পয়সা খরচা করে শিখবো? লামাফেরার সঙ্গে সম্পর্ক আছে শরীরের ওপরে জমে থাকা নেগেটিভিটিকে সরিয়ে দেওয়া। তারপর শরীর আর জীবনের ব্যক্তিগত সামর্থ্য আছে সে নিজেকে রিকুপারেট করে নিতে পারে। কিরকম? আপনি যদি একটা ঘরকে যেখানে অযাচিত জিনিসপত্র রেখেছেন, যে জায়গাগুলো বই রেখেছেন, পুরানো দিনের খবরের কাগজ, পোঁটলা পুঁটলি, এইগুলো যদি ঘর থেকে বের করে সাফ করে দেন, তাহলে ঘরের মধ্যে প্রকৃতি ন্যাচারালি কিন্তু অক্সিজেন বেশি ফ্লো করবে। আপনাকে প্রকৃতিকে গিয়ে বলতে হবে না মা প্রকৃতি ঘরটা তো খালি হলো, একটু বেশি করে অক্সিজেন পাঠাও। না, ও ন্যাচারালি দেখবেন রোদ ঢুকছে আগের থেকে, ঘরটা লাইট ফিল হচ্ছে, ঘরটা উজ্জ্বল উজ্জ্বল মনে হচ্ছে, ঘরটা গেলে বেশ ভালো লাগছে, শ্বাস প্রশ্বাস নিয়ে থাকতেও ভালো লাগছে। কেন? কারণ আমাদের প্রকৃতির সিস্টেমটাই হলো ওটা। সেজন্য লামাফেরা যদি কেউ জিজ্ঞাসা করে লামাফেরা করলে কি শরীর ঠিক হয়, লামাফেরায় শরীর ঠিক হওয়া, মন ঠিক হওয়া, বা আমার ক্যান্সার আছে বা কারো হাঁটুর ব্যথা আছে বা কারো টিবি আছে বা কারো কাশি আছে বা কারো চাকরি হচ্ছে না বা কারো বাড়ি হচ্ছে না বা কারো মামলা মোকদ্দমা চলছে বা কারো ব্যবসায় উন্নতি হচ্ছে না, এগুলো কি ঠিক হওয়ায় লামাফেরার কোনো পরোক্ষ ভূমিকা আছে? তখন বলবেন হ্যাঁ, পরোক্ষ ভূমিকা আছে। কারণ যখন একটা মানুষের শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেয়, সে ন্যাচারালি কিন্তু কর্মমুখর হবে, তার বুদ্ধি ঠিকঠাক কাজ করবে, তার শরীর ঠিকঠাক কাজ করবে, তার মন ঠিকঠাক কাজ করবে, তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা ঠিকঠাক কাজ করবে।
তার রিলেশনশিপ গুলো ঠিকঠাক কাজ করবে। যখন এত কিছু ঠিকঠাক কাজ করবে, একটা মানুষ নিয়নাৎ করে অর্জন করেই নেবে কিছু না কিছু। এবার সে যদি বলে আমার সব ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম, তো তার কি করে অর্থ আসবে বলুন? কেউ একজন গৃহিণী আর্থিক উন্নতির জন্য লামাফেরা শিখলো, সে লামাফেরা করেই যাচ্ছে, কিন্তু তার অর্থ রোজগারের জন্য কোনো ব্যবসায়িক প্ল্যান নেই, অথবা কোনো চাকুরি ভিত্তিক প্ল্যান নেই, অথবা কোনো রকম অন্য প্ল্যান নেই। সে যতই হিলিং করে নিক না কেন, সে হয়তো সুস্থ জীবন যাপন করতে পারে, কিন্তু তার অর্থ আসার রাস্তা তো সে তৈরিই করলো না। বোঝা গেল? তার মানে করতে হবে আপনাকে। এবার কেউ লামাফেরা করছে কিন্তু অত্যধিক জাঙ্ক ফুড খাচ্ছে, তো তারও শরীর খারাপ হবে। কেউ লামাফেরা করছে কিন্তু কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ একটু হলেও করে না, তো তার তো মন খারাপ থাকবে। কারণ যে জিনিস স্থাবর, বসে গেছে, এক জায়গায় স্থির হয়ে গেছে, সে জিনিসের মধ্যে শ্যাওলা আসবেই। এটা তো প্রকৃতির নিয়ম। সে হীরের আংটির ওপরেও শ্যাওলা আসতে পারে, আর সে পুরানো খবরের কাগজের ওপরেও শ্যাওলা আসতে পারে। তো বুঝতে হবে যে আপনি যখন কোনো জিনিসকে হিলিং করছেন, তো আপনি কি রকম মানসিকতা থেকে হিলিং করছেন এবং সেই বিচারে আপনি কিভাবে কাজ করছেন। সেজন্য লামাফেরা প্রত্যেকটা ধর্মের মানুষ শিখতে পারে। এর জন্য কোনো রকম মানসিক প্রতিবন্ধকতা না রেখে শেখাই ভালো। আর শুধুমাত্র শেখার ইচ্ছাটাই মেন। এর জন্য কোনো রকম আপনাকে মানে মানসিক প্রিপারেশন বা 10 পাস হতে হবে বা 8 পাস হতে হবে, এরকম কোনো কিছু নয়। আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে আপনি লামাফেরা শিখতে পারেন। লামাফেরা সাধারণত দুটো ভাগে বিভক্ত, কিন্তু বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে লামাফেরা 3 ভাগে বিভক্ত। যদি হিলার হতে চান, মাস্টার হতে চান সেটা বলছি না, যদি আপনি হিলার হতে চান, তো লামাফেরার প্রথম ডিগ্রিতে আপনাকে 6টা সিম্বল দেওয়া হবে, যেটা আজকের ক্লাসে দেওয়া হবে, যেটা একখানা অ্যাটেনমেন্ট প্লাস 6টা সিম্বল। যারা লামাফেরা সেকেন্ড ডিগ্রি শিখবে, তাদেরকে আরো 6টা সিম্বল দেওয়া হবে। আর বৃহত্তর ভাবে লামাফেরার 3টে ডিগ্রি। 3 নম্বর ডিগ্রিটাকে বলা হয় যোগমায়া এবং সালভিক মন্ত্র রহস্য। এটা হলো লামাফেরার 3 নম্বর ডিগ্রি। এইখানে যখন আপনি পৌঁছে যাবেন, তখন যে কোনো একটা ব্যক্তির ডেট অফ বার্থকে দেখে, অথবা ব্যক্তিটা যদি ডেট অফ বার্থ না থাকে, তাতে বিশেষ কিছু ক্যালকুলেশন করে তার জীবনের সমস্যার উদ্গম স্থান এবং তার জন্য কোন সিম্বলটা সে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, যোগমায়াকে কিভাবে আহ্বান করা হবে এবং সালভিক মন্ত্র দ্বারা কিভাবে সেই শক্তিটাকে চালনা করা হবে, সেই পুরো বিদ্যাটাকে শেখানো হয়। প্লাস তার বাস্তুতে যদি কোনো পার্টিকুলার দিকে প্রবলেম থাকে, সেটার হিলিং শেখানো হয়। প্লাস যদি তার কোনো রকম তৎকালীন প্রবলেম জীবনে এসে যায়, সেটারও কিন্তু হিলিং শেখানো হয়। সেটার ক্যালকুলেশন সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। লামাফেরা অপেক্ষা যোগমায়ার সম্পূর্ণ ভিন্ন দেখতে হয়, যদিও লামাফেরার ওটা 3 নম্বর লেভেল, কিন্তু লামাফেরার মতো 100% দেখতেই হয় না হিলিংটা। 100% হিলিং এর পদ্ধতি চেঞ্জ হয়ে যায়। তো লামাফেরা সম্বন্ধে আমরা সাধারণ জানলাম। এবার লামাফেরা পদ্ধতিটার আবিষ্কারকর্তা কে? প্রথমত বলে রাখি যে লামাফেরা পদ্ধতিটা আপনার নাম কিন্তু লামাফেরা ছিল না কোনো কালে। আর লামাফেরা বলে কোনো পদ্ধতিও ছিল না। ছিল একটা তিব্বতীদের মধ্যে গোপন আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি হিসেবে এটা প্রচলিত ছিল। আর পদ্ধতিটা এত বিরাট ছিল যে ডক্টর মিস্টার এস কে সাইনি বলে একজন ভদ্রলোক, উনি 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন এবং উনি বুদ্ধদেবের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে লামাদের সান্নিধ্যে থেকে এই পুরো বিদ্যাটি শেখার চেষ্টা করেছিলেন। এবং উনি শিখে দেখলেন যে একটা সাধারণ মানুষ সারাক্ষণ নয় অমুক নয় তমুক তার জীবনের যে কোনো সমস্যা নিয়ে মানুষের কাছে ছুটছে, ওর কাছে ছুটছে, তার কাছে ছুটছে, সের কাছে ছুটছে, কিন্তু তার জীবনে বিশেষ সে কিছু করে উঠতে পারছে না, কিন্তু তার লক্ষ লক্ষ হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই ব্যক্তিকে যদি এমন একটা কোনো পথ দেখানো যায়, যেখানে সে নিজেই নিজের চিকিৎসা করে নিতে পারবে, তাকে আর কারো কাছে নাও যেতে হতে পারে। আমি বলছি যেতে হবে না এরকম নয়ই, সেটা তাহলে মিথ্যে কথা বলবো, কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, বা হয়তো কারো কারো ক্ষেত্রে যেতে হলোই না। ঠিক আছে? তো যে কোনো দুঃখের সমাধান যদি সে নিজে করে নিতে পারে, এর থেকে সহজ কোনো পদ্ধতি হয় না। লামাদের পদ্ধতিটা এক্ষেত্রে উনি দেখলেন তীরের মতো কাজ করে, কিন্তু পদ্ধতিটা এত বিশাল যে এটা সাধারণ মানুষ পালন করতে পারবে না। তখন উনি কি করলেন, পুরো বিদ্যাটা আয়ত্ত করার পর তার একটা সংক্ষিপ্ত সার বানালেন। বিশ্বাস করুন, লামাফেরা এমন একটা পদ্ধতি আমার দেখা, পৃথিবীর সব থেকে যদি ইজি মোস্ট যদি কোনো পদ্ধতি থাকে হিলিং এর, সেটা হলো লামাফেরা। আর সব থেকে যদি তীব্র গতিমান পদ্ধতি হয়, সেটা হলো লামাফেরা। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে, 15 মিনিট বলা হয় যদিও, কিন্তু সাধারণভাবে দেখা যায় 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা কমপ্লিট আরোগ্যকরণ পদ্ধতি একদিনের জন্য কমপ্লিট হয়ে যায়। 5 থেকে 7 মিনিট। তো উনি কি করলেন, এস কে সাইনি ভদ্রলোক, উনি 1998 সালে এপ্রিল মাসে দিল্লিতে প্রথম এই পুরো তিব্বতী শিক্ষাটার সারমর্মকে কেন্দ্রীভূত করে একটা তার নিচড় বা একটা তার রস কে উনি লামাফেরা নামকরণ করে সাধারণ মানুষকে শেখানো শুরু করলেন। লামাফেরা করতে গেলে আপনার কোনো রকম
জীবনের জীবনশৈলী পরিবর্তন করার বিশেষ দরকার নেই। কিছু আদর্শ মানতে হতে পারে। যেমন আপনি আ বুদ্ধের যে আদর্শ, যেটা আপনার মূল মন্ত্রের মধ্যে আছে বৌদ্ধ ধর্মের, সেই মূল মন্ত্রের আদর্শ যেমন আপনি জ্ঞানের সন্ধানে যাবেন, আপনি জ্ঞানের যারা চর্চা করে তাদের সঙ্গমে যাবেন। আপনি আ যারা বুদ্ধং শরণম গচ্ছামি, সংঘং শরণম গচ্ছামি, ধম্মম। আপনি এই যারা জ্ঞানের চর্চা করে তাদের সঙ্গে থেকে আপনি ধর্মের আম সন্ধানে যাবেন। এইটাই হলো এই শিক্ষার মূল মন্ত্র। তাহলে আমরা লামাফেরা কেন শিখব? লামাফেরা আমরা এই কারণেই শিখব, যাতে আমরা লিখে রাখুন কর্মযোগী হতে পারি। কর্মযোগী মানে হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে আপনি কাজের দিকে এতটা সুন্দরভাবে ফোকাস করতে পারবেন যে কাজের যদি ফল বিপরীতও আসে, আপনি কিন্তু সেখান থেকেও রেজাল্ট বের করে আনতে পারবেন। কাজের ফল আপনার হয়তো কন্ট্রোলে নাও থাকতে পারে। কিন্তু যদি বিপরীতও হয়ে যায়, আপনি সেখান থেকেও আপনার কিন্তু রেজাল্ট বের করে আনতে পারবেন নিশ্চল থেকে। লামাফেরা করার পর আমার অনেক স্টুডেন্ট রিপোর্ট করেছে যে তাদের মধ্যে একটা এমন শান্ত ভাব চলে এসছে রেগুলার প্র্যাকটিসের পর, যে তারা কোনো কিছু ঘটনা যদি অপোজিটও ঘটে যায়, তারা কিন্তু চুপ থাকতে পারে, শান্ত থাকতে পারে এবং তার সূক্ষ্ম বিচার বুদ্ধি ব্যবহার করে সে কিন্তু ঘটনার মোড় ফিরিয়ে আনতে ক্ষমতালব্ধ হয়ে যায়। মানে শান্ত থাকবে, চুপ থাকবে, ঠিক সময়ে ঠিক কাজটা করবে। ঘটনাটা হয়তো বিরুদ্ধে চলে গেছে। তা সত্ত্বেও সে কিন্তু নিজের প্রচেষ্টার দ্বারা ঘটনাটাকে তার সুকৌশল একটা পরিণামের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এটা মেক্সিমাম লোকের এই অনুভূতিটা হয়। মেক্সিমাম লোক কি প্রচার করে? যে এটা শিখলেই তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঘন্টা হয়। তার জীবনের সমাধান যদি হয়ে গিয়ে থাকতো তাহলে সে YouTube এ বসতো না। সে তো এখন পরমধামে চলে যেত। সব সময় জানবেন সব সমস্যার পাশাপাশি থাকবে। সাংসারিক সমস্যাও থাকবে, আর্থিকও থাকবে, মানসিকও থাকবে, শরীরও থাকবে। সব সমস্যা লেগে থাকবে জীবনে। কিন্তু যেই সমস্যাটা আসবে, আপনার পক্ষে সেনাবাহিনীও রেডি আছে যে আপনার পক্ষে যুদ্ধ করবে এবং আপনার এই সুখটাকে আপনার জীবনে বেশিক্ষণ ধরে রাখার চেষ্টা অবশ্যই করবে। তো লামাফেরা শেখার ১ম উদ্দেশ্য হলো কর্মযোগী হওয়া। লামাফেরা শেখার ২য় উদ্দেশ্য হলো কর্মযোগী হওয়ার পথে যে বাধাগুলো আসে, সেগুলো থেকে আপনাকে মুক্ত করা। কারো ক্ষেত্রে বাধা হলো ছেলের ভবিষ্যৎ, তার জীবনের সুখ এবং শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কারো ক্ষেত্রে তার স্বাস্থ্য, কারো ক্ষেত্রে তার অর্থ, কারো ক্ষেত্রে অনেক কিছু একসঙ্গে মিলেমিশে। যখন লামাফেরা করবেন আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আপনি নিশ্চল মনে কর্ম করে যেতে পারবেন। এই প্রার্থনাটা যদি গৌতম বুদ্ধকে করেন নিরন্তর, তাহলে কিন্তু আপনি সেই ক্ষমতা লাভ করবেন যেখানে জীবনে বহু সমস্যা এলেও আপনি কিন্তু স্থিরভাবে ডিসিশন নিয়ে নির্ণয়ের পথে এগোতে পারবেন এবং নিজে থেকেও ওই যে নেগেটিভিটিটা এসছে ওটাকে দূর করার একটা সাবলীল ক্ষমতা পাবেন। লামাফেরা কিন্তু সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক কাটাতে পারে কিনা আমার সত্যিই জানা নেই। কিন্তু ঘোর থেকে ঘোর ব্ল্যাক ম্যাজিকও আমি কাটতে দেখেছি। আবার কোনো ক্ষেত্রে নাও কাটতে দেখেছি। এটা আমার পরিষ্কার আমার এ মানে কনফেশন। এটা আমার কিছু লুকানোর নেই। কিন্তু ব্যাপারটা হলো ব্ল্যাক ম্যাজিক বলুন, কোন রকম প্রেত বাধা বলুন বা নেগেটিভ এন্টিটি যদি কাউকে গ্রাস করে থাকে, এতটা দেখেছি যে এর থেকে কোনো সোজা পদ্ধতি নেই যেটা উপকার দিতে পারে। লক্ষ টাকা তো পকেটে পড়েই আছে, সে তো নিয়েই নেবে কেউ না কেউ। কিন্তু এই কয়েক হাজার টাকার যে টেকনিকটা সামান্য পরিমাণ অর্থের, তার মধ্যে তো আপনি ৪ রকমের কিট পেয়েই যাচ্ছেন। তো এই পদ্ধতিটা আপনাকে কিন্তু যদি এটাকে সম্মানের সঙ্গে এটাকে নার্চার করতে পারে, এই পদ্ধতিটা কিন্তু দিয়ে যায় আর ব্যাপক দেয়। তো এটাকে ব্যবহার করবেন। তো এবার আমরা আসি যে এই লামাফেরা শব্দটার মানেটা কি? লামাফেরা ২ টো শব্দ নিয়ে তৈরি। একটা হলো লামা আর একটা হলো ফেরা। লামা কথার মানেটা হলো যে ব্যক্তি বুদ্ধের আদর্শকে ফলো করে। এবার কেউ তো বলবে আমরা তো অন্য ধর্মের মানুষ, আমরা তো ওনার আদর্শকে ফলো করি না। বুদ্ধ এখানে কোনো ব্যক্তি নয়। যেকোনো ব্যক্তি যদি বুদ্ধকে কোনো ব্যক্তি মনে করে তাহলে সে ভুল ধারণা করছে। যেমন প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি নয়। প্রধানমন্ত্রী হলো একটা পদের নাম। যে সেই পদে উপনীত হবে সেই হলো প্রধানমন্ত্রী। যেমন মুখ্যমন্ত্রী, একটা দেশে অনেকগুলো মুখ্যমন্ত্রী থাকে, প্রত্যেকটা রাজ্যের একটা করে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তির নাম নয়। মুখ্যমন্ত্রী হলো একটা পদের নাম। বুদ্ধ কি? বুদ্ধ মানে হচ্ছে যে এই মায়ার জগতের সর্বোচ্চ জ্ঞানের সন্ধান পেয়েছে এবং সেই জ্ঞানটায় উপনীত হয়েছে। সেটা গৌতম বুদ্ধ হতে পারে, সেটা রামও হতে পারে, শ্যামও হতে পারে, অন্য কেউ হতে পারে। ঠিক আছে? তো বুদ্ধত্বের পথে যে চলছে তাকেই বলা হয় লামা।
যে জ্ঞান এবং আলো এবং মায়ার জগৎকে অতিক্রম করার পথে চলছে, সে হলো বুদ্ধ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম শব্দটা হলো লামা। যারা বুদ্ধের পথকে ফলো করে হৃদয় থেকে, তারাই হলো লামা। আর ফেরা কথাটার অর্থ হলো পরিক্রমা করা। হিন্দিতে দেখবেন 7 ফেরা সাধিকা, সাধি মানে বিয়ের সময় 7টা ফেরা নেওয়া হয়, মানে আগুনকে সাক্ষী রেখে প্রদক্ষিণ করা হয় আগুনের চারপাশে। বিভিন্ন ধর্মে প্রদক্ষিণ করার বিভিন্ন রকম পদ্ধতি আছে, সব ধর্মেই আছে, কোথাও না কোথাও তারা চক্র কাটে। তো প্রদক্ষিণ করার পদ্ধতিটাকে বলা হয় ফেরা। ঘটনাটা এরকম ঘটেছিল যে, ফেরা শব্দটা কোথা থেকে এসছে, যে গৌতম বুদ্ধ একদিন বসেছিলেন কোনো একজন রাজার রাজগৃহে সেবা নিচ্ছিলেন। তো সেইখানে একজন মহিলা জানতে পেরে যাচ্ছেন যে আপনি তো এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, তো আপনার পক্ষে আমার সদ্যজাত মৃত একমাত্র সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই, একে বাঁচানোর তো কোনো তো উপায় থাকবে, তো আপনি একে বাঁচিয়ে দিন, আপনি তো এত জ্ঞানী মানুষ, আমি আপনাকে ছাড়বো না, না বাঁচালে আমি আপনার এখানেই পড়ে পড়ে মারা যাব। তখন বুদ্ধদেব বুঝতে পারলেন যে কে জন্ম এবং মৃত্যু সম্বন্ধে কোনো সত্যকে উপলব্ধি করানোর অবস্থায় ইনি এখন নেই, কারণ ইনাকে এখন বিচার এবং মানসিকতা খেয়ে নিয়েছে এনার বুদ্ধিকে। তখন উনি বললেন, হ্যাঁ আমি বাঁচাবো আপনাকে, আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এমন একটা ঘর থেকে এক মুঠো সর্ষে বা চাল কিছু একটা বলেছিলেন নিয়ে আসুন, যেখানে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। যখন উনি গ্রামে নগরে গিয়ে প্রত্যেকটা ব্যক্তির গড়ায় নাড়লেন এবং সেখান থেকে তারা বিভিন্ন ব্যক্তির মৃত্যু সম্বন্ধে জানতে পারলেন, কারো সন্তান মারা গেছে, কারো মা মারা গেছে, কারো পিতা মাতা একসঙ্গে শেষ হয়ে গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো পুরো বংশ ধ্বংস হয়ে গেছে। তখন উনি গৌতম বুদ্ধের কাছে ফিরে এলেন। গৌতম বুদ্ধের কাছে ফিরে এসে উনি বললেন যে, প্রভু আপনি কি কারণে পাঠিয়েছিলেন আমি এবার বুঝতে পেরেছি, যে আপনি কোন বাঁচানোর কথা বলেছেন। জগতে মৃত্যু এবং জন্ম স্বাভাবিক ক্রিয়া, সেটাই আপনি আমাকে শিক্ষা দিলেন, কিন্তু তখন আমি বুঝতে পারার মতো অবস্থায় ছিলাম না বলে আপনি আমাকে এই রাস্তাটা দেখালেন। তো উনি যখন ফিরে এলেন, তখন ওনার জ্ঞানচক্ষু খুলে গেছে। তখন উনি বুদ্ধদেবকে বললেন, আমাকে আপনার শিষ্যা হিসেবে গ্রহণ করতেই হবে, নচেত কিন্তু আমি এইখানটা ছেড়ে যাব না। কিন্তু বুদ্ধদেবের ক্ষেত্রে সেই সময় উনি মহিলা শিষ্যাকে অ্যাডপ্ট করছিলেন দেওয়ালে, মানে গ্রহণ করছিলেন না, কোনো মহিলা শিষ্যা ওনার ছিল না। তখন উনি কি করলেন, উনি ওই মহিলার চারদিকে পাক খেলেন। কতবার? 2.5 বার, 2.5 টাইমস। যখনই উনি ওই ব্যক্তির চারপাশে পাক খেলেন, তখন মহিলার মধ্যে সেই যে আবেগটা ছিল যে আমাকে শিষ্যা হিসেবে গ্রহণ করতেই হবে, আমি সংসারে ফিরে যাব না, ওটা তার মধ্যে থেকে বেরিয়ে গেল। এই পদ্ধতিটার নাম হলো অরা কাটিং করা, যেটা আমি এই লামা ফেরার মধ্যে আপনাদের শেখাবো, 2.5 পাকের অরা কাটিং। তো আপনারা যদি ঘটনাটাকে ভালো করে দেখেন, সত্যি কি বুদ্ধদেব ওনার ছেলেকে বাঁচিয়ে দিল? না। লামাফেরা কি করলো, মানে দেখুন রোল মডেল কি করছে, আপনি কার বিদ্যা শিখছেন? আপনি গৌতম বুদ্ধের বিদ্যা শিখছেন। তো রোল মডেল কি করলো, তাকে জ্ঞানে উপনীত করলো। আপনাকে আমি কি লেখালাম? লামাফেরার উদ্দেশ্য হলো কর্মযোগী করা। তার জীবনের যে জ্ঞানের কর্মটাকে উনি ফুলফিল করলেন। ওনার কি উনি আবদার মিটিয়ে দিলেন? না, ওনার কোনো আবদার মেটানো হলো না। তাহলে কি উনি দুঃখী আছেন? না, উনি দুঃখ থেকে কিন্তু উপরে উঠে গেছেন। তার মানে আমাদের জীবনে লামাফেরা জ্ঞানের আলোর প্রকাশের মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন আনে, এইটা হলো অন্তিম কথা। কিন্তু কলিযুগের প্রভাবের জন্য এটাকে ব্যবসায়ী উন্নতির পদ্ধতি বানাতে হয়েছে, আর্থিক উন্নতির পদ্ধতি বানাতে হয়েছে, রোগ থেকে উন্নতির পদ্ধতি বানাতে হয়েছে। এই প্রভাবগুলো তো অতি অবশ্যই হবে। কেন হবে? কারণ মানুষ যখন আলোর সন্ধান পেয়ে যাবে, তার মধ্যে আলো যখন ফ্লো হবে, তার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, ব্যবসাও ভালো থাকবে, কাজকর্ম ভালো থাকবে, রিলেশনশিপও ভালো থাকবে। তো এটা হলো ঘুরিয়ে না দেখা। ঠিক আছে? তো লামাফেরা এই জন্যই শেখা উচিত প্রত্যেকটা ব্যক্তিকে, যেন তার রোল মডেল কি করেছে সেই অনুপাতে যেন তারও চেতনার বিকাশ হয় এবং সেও যেন সত্য মার্গটা বুঝতে পারে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায়। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা খুব সমস্যায় গ্রস্ত হয়ে আছেন। সমস্যা কি আমার জীবনে নেই? সমস্যা আমার জীবনে এখন ভয়াবহ চলছে। আমি ফেব্রুয়ারি মাসের ১ম ১৫-১৬ দিন ক্লাসই করতে পারিনি। ক্লাসে বসতেই পারিনি। সকাল থেকে রাত অব্দি আমার জীবনে ভয়াবহ পরীক্ষা চলছে। কিন্তু তার সত্ত্বেও আমরা কি করছি? সেটাকে পার করে আলোর পথে এগিয়ে যাওয়ার বিভিন্ন রকম পড়াশোনা করছি, বিভিন্ন রকম কাজও করছি, সবই চলছে। একই সঙ্গে স্টুডেন্টদের নিয়ে গতকাল আমি গেলাম। গতকালই তো? মনে হয় হ্যাঁ, গতকাল গেলাম। ৩০ জন স্টুডেন্টকে নিয়ে গিয়ে তাদের জীবনে যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ধন সম্পত্তি যেন আগমন হয়, তাদের জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে ছোট অথবা বড়, সেগুলো যেন খণ্ডন হয়। সেজন্য আমি সবাইকে প্রত্যক্ষভাবে বিনামূল্যে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের সমস্ত রকম প্রতিকারের ব্যবস্থা করে দিলাম। তারা নিজের হাতে প্রতিকার করলো এবং রেজাল্ট তারা ধীরে ধীরে বুঝতে পারবে। তো এইরকম সার্ভিসও তাকে দেয়া হয়।
তো আমরা সব মিলিয়ে আমরা সাধনাও করব এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজও করব। এটাই হলো লামা ফেরার মূল কথা। তো এবার আসছি যে আমরা সিম্বলের আলোচনার মধ্যে আসছি। প্রথমে আমরা, আচ্ছা, এখানে দু তিনজন আছেন, যেমন বাংলাদেশের ভদ্রমহিলা যিনি আজকে জয়েন করেছেন, আর গতকাল যিনি ওই দিদি জয়েন করেছেন, নাম ভুলে যাচ্ছি, সন্ধ্যা দাস। আপনারা এখনো কিট পাননি, পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। বাংলাদেশে কিট পাঠানো একটু আহ, অসুবিধাজনক। দিদি, আপনি যোগাযোগ করবেন যিনি বাংলাদেশ থেকে আছেন, আপনাকে আমি যেভাবে বলে দেবো কিটটা আপনি ওখান থেকে অ্যারেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? তো যারা এখনো কিট নিয়ে বসেনি, তারা মালার যখন কাজটা হবে না গতকাল, তখন মালাটাকে কল্পনা করে নেবেন, বা আপনার ঘরে যদি রুদ্রাক্ষের মালা থাকে বা কোনো রকম জপমালা থাকে, সেই মালাটাকেও আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করতে চান। আর যখন এই স্টিকটার ব্যাপার আসবে, এই স্টিকটা, এটা হলো ক্রিস্টাল স্টিক, এই স্টিকটার যখন ব্যাপার